এখন পর্যন্ত ছোট বড় মিলিয়ে বাংলাদেশ ভারত সীমান্তে যতবার যুদ্ধ হয়েছে প্রত্যেকবারই বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে ভারত। ফেসবুক, টেলিভিশন টকশো আর সিনেমার পর্দায় ভারতীয়রা নিজেদের যতই শক্তিশালী দাবি করুক, ইতিহাস বলে সীমান্তের সম্মুখ সমরে যতবারই বাংলাদেশের সেনাদের সামনে পড়েছে ভারতের সোলজার্স, ততবারই পরাজয় বরণ করে লেজ গুটিয়ে পালিয়েছে। এখন যেমন শুরু হয়েছে ঠিক একইভাবে 90-এর দশকেও সীমান্তে অস্থিরতা শুরু করে ভারতের বিএসএফ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নো ম্যানস ল্যান্ড দখল করা কিংবা অন্যায়ভাবে বাংলাদেশিদের গুলি করে হত্যা করা ছিল বিএসএফ এর নিত্যদিনের রুটিন। 1999 সালে বিডিআর মহাপরিচালক হলেন মেজর ফজলুর রহমান। দায়িত্ব নিয়ে তিনি ঘোষণা দেন, সীমান্তে যদি একজন বাংলাদেশি নিহত হয় তবে লাশ পড়বে 3 জন ভারতীয় বিএসএফ এর, এবং সেটা কাজেও করে দেখায় তার বিডিআর সৈনিকরা। আমি বলে দিলাম, যদি বাংলাদেশের একটা বাংলাদেশিকে যদি তারা হত্যা করে বিএসএফ, তাহলে আমি 3টা বিএসএফ এর ডেড বডি চাই। বিডিআর প্রধানের সেই পদক্ষেপের পর সীমান্তে একের পর এক পরাজিত হতে থাকে ইন্ডিয়ান সৈন্য, এবং 2001 সালে কুড়িগ্রাম ও সিলেট সীমান্তে যুদ্ধ বাধে। কিন্তু মজার ব্যাপার, নিজেদের এত শক্তিশালী দাবি করার পরও যুদ্ধে একবারের জন্য বাংলাদেশের সাহসী বিডিআরের সামনে টিকতে পারেনি ভারতীয় সেনারা। আজ আমরা সেই ইতিহাসই জানব। বাংলাদেশের সীমান্তে বর্তমানে নিয়ম ভেঙে অস্থিরতা সৃষ্টি করেছে ভারত। বিএসএফ এর উস্কানি দেখে মনে হচ্ছে তারা চাচ্ছে কোনো একটা যুদ্ধ লেগে যাক, আর বর্তমান প্রজন্মের বেসামরিক ভারতীয়দের কথা শুনলে মনে হয় এই বুঝি তারা বাংলাদেশ দখল করে নিল। বাস্তবতা হচ্ছে এই প্রজন্মের ভারতীয়রা যদি সীমান্তের ইতিহাস সম্পর্কে একটু ধারণা রাখতো তবে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও তাদের সাহস হতো না। চাপার জোরে টিকে থাকা ভারতীয় দাদাদের উদ্দেশ্যে বলতে চাই, ইতিহাস না জানা আপনাদের ব্যর্থতা। অবশ্য নিজের পরাজয়ের ইতিহাস কেই বা মনে রাখতে চায়। আজকের ভিডিওটা আমি ডেডিকেট করছি সেই সব ভারতীয়দের যারা ইতিহাস না জেনে শুধুমাত্র গালভরা গল্প আর মিথ্যে অভিনয় দিয়ে টিকে থাকতে চায়। তবে হলফ করে বলতে পারি, আপনাদের যদি এক ফোঁটাও লজ্জা থাকে এই ভিডিও দেখার পর বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য করার হিম্মত আপনারা দেখাবেন না। সাথে আছি শেখ আশিক। ফিরে যেতে হবে আজ থেকে 24 বছর আগে। এপ্রিলের 3য় সপ্তাহ, সিলেটের পদুয়া সীমান্তে নো ম্যানস ল্যান্ডে রাস্তা তৈরির কাজ শুরু করে ভারতের বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত চুক্তি আইন অনুযায়ী নো ম্যানস ল্যান্ড হচ্ছে দুই দেশের মাঝের সেই জায়গাটা যার মালিক মূলত কেউ না, জায়গাটা মূলত নিরপেক্ষ, আর সেই জায়গাতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ করা সরাসরি আন্তর্জাতিক আইনে অপরাধ। কিন্তু বিডিআর এর নিষেধ না মেনে পদুয়ায় 4 কিলোমিটার রাস্তা নির্মাণ করে ভারতের বিএসএফ। এমনিতেই স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পদুয়া সীমান্তে ভারতের বিএসএফ সদস্যরা নানা অবৈধ কাজ করে আসছিল। এই কর্মকাণ্ড নিয়ে বেশ বিরক্ত ছিল বিডিআর সদস্যরা। বাধ্য হয়ে আইন মেনে সিলেট বর্ডারে 3টা বিডিআর ক্যাম্প স্থাপন করা হয়। কিন্তু অবাক করা বিষয়, বাংলাদেশের সীমান্তের ভেতর স্থাপন করা ক্যাম্প দেখেই সেখানে গুলি করা শুরু করে ভারতের বিএসএফ। সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ ও কমান্ডে চলায় এমনিতেই বিডিআর ছিল অত্যন্ত কৌশলী। সাহসী বিডিআর সদস্যরা গুলির জবাবে গুলি না করে সীমান্তে ঢুকে চারদিক থেকে ঘিরে ফেলে ভারতের বিএসএফ এর ক্যাম্প। সেই ক্যাম্পে থাকা 70 জন বিএসএফ সদস্য বিডিআর এর কাছে আত্মসমর্পণ করে, তবে তাদেরকে নিঃশর্তভাবে ছেড়ে ভারতে পাঠিয়ে দেয়া হয়। বাংলাদেশের বিডিআর এর কাছে বিএসএফ এর পুরো ক্যাম্পের সকল সদস্য আত্মসমর্পণ করায় কেঁপে ওঠে গোটা ভারত। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে ভারতীয় প্রশাসনের মাঝে। এই ঘটনার ঠিক 2 দিন পর, সময় ভোর 4টা বা 4:30, সিলেটের পদুয়া থেকে 800 কিলোমিটার দূরে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে ভারতীয় আর্মি ও বিএসএফ এর বিশাল বহর। তারা খোঁজা শুরু করে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। সেই ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন সাধারণ বাসিন্দা বের হয়েছিলেন মূলত দেখার জন্য তাদের কৃষি জমিতে সেচ কাজ কেমন চলছে। সেই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চায় বিডিআর ক্যাম্প কোন দিকে। সাইফুল ইসলাম লাল নামের এক যুবক বুঝে ফেলেন এরা সবাই ভারতীয়, এসেছে বিডিআর ক্যাম্পে আক্রমণ করতে। বুদ্ধি করে সেই সাইফুল ভারতীয় সেনাদের ভুল ঠিকানা দিয়ে পাঠিয়ে দেয় ঠিক উল্টো দিকে, আর সে দ্রুতই ক্যাম্পে গিয়ে বিডিআর সদস্যদের জানিয়ে দেয় বাংলাদেশের ভূখণ্ডে বিএসএফ ঢুকে পড়ার খবর। ভারতীয় সৈন্যরা বড়াইবাড়ি ক্যাম্প খুঁজে বের করতে করতে সকাল হয়ে যায়। সেদিন ক্যাম্পে ছিলেন মাত্র 8 জন বিডিআর সদস্য। বড়াইবাড়ি ক্যাম্প লক্ষ্য করে ভারতীয় সেনারা গুলি শুরু করে। সেই গুলির দাগ এখনো লেগে আছে ক্যাম্পের দেয়ালে। কিন্তু বুদ্ধি করে শুরুতে ফায়ার ব্যাক না করে চুপ করে থাকে বিডিআর এর সেই 8 সদস্য। পাল্টা গুলি না আসায় ভারতীয় সৈন্যরা মনে করে ক্যাম্প থেকে পালিয়ে গেছে
বিডিআর সদস্যরা। এই ভেবে বিএসএফ যখন অন্যদিকে ঘোরা শুরু করে তখনই ফায়ার ব্যাক শুরু করে বিডিআর সেনারা। এরই মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার, অবসরপ্রাপ্ত আর্মি অফিসার সহ অনেকেই যোগ দেয় বিডিআরদের সাথে। সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই আশপাশের বিভিন্ন ক্যাম্প থেকে বিডিআর সদস্যের বড় বড় বহর বড়াইবাড়ি পৌঁছে যায়। ভারতীয় সেনাদের বিরুদ্ধে শুরু হয় তুমুল আক্রমণ। চতুর্দিক থেকে গোলাবর্ষণের ফলে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় সেনারা। গোলাগুলির সময় একজন বিডিআর সদস্য শহীদ হন। ভারত দাবি করে ওই যুদ্ধে মারা গেছে তাদের 16 জন, কিন্তু আসল খবর হচ্ছে বিএসএফ, আর্মি, এমনকি ইন্ডিয়ান এলিট ফোর্স, ব্ল্যাক ক্যাট অফিসার মিলে প্রায় 400 জনের মতো ভারতীয় সেনার লাশ পড়ে থাকে বড়াইবাড়ি গ্রামের ধান খেতে। ডেড বডিগুলো ট্র্যাকে করে নিয়ে গেছে ওপারে প্রায় 400-র মতো ইন্ডিয়ান সোলজারদের। ভারতীয়দের লাশ আনতে গেলে সারেন্ডার করার পরও অবৈধভাবে গুলি করে 2 জন বিডিআর সদস্যকে হত্যা করে বিএসএফ। সব মিলে বড়াইবাড়ি যুদ্ধে 400 ভারতীয় সেনা প্রাণ হারায়। বিপরীতে শহীদ হন আমাদের 3 জন সাহসী বিডিআর সৈনিক। পরদিন অর্থাৎ 19 এপ্রিল আবারও সেই সিলেটের পদুয়া সীমান্তে ভারতের বিএসএফ আক্রমণ শুরু করে বাংলাদেশে। এবারও সশস্ত্র সংঘর্ষে বিডিআরের কাছে পরাজিত হয় ভারতের বিএসএফ। 4 বছর পর আবারও একই কাহিনী। 2005 সালের 16 এপ্রিল এবার আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত বর্ডারের হীরাপুর গ্রামের সীমান্ত পিলার পার হয়ে 20 থেকে 25 জন সশস্ত্র বিএসএফ সদস্য এবং 60 থেকে 75 জন ভারতীয় নাগরিক সেদিন বাংলাদেশের সীমানার 300 গজ ভেতরে হীরাপুর গ্রামে প্রবেশ করে। বিএসএফ ও ভারতীয় নাগরিকরা গ্রামে ব্যাপক লুটপাট চালায়। গ্রামবাসী বাধা দিলে বিএসএফ গুলি চালায় নিরপরাধ নিরস্ত্র বাংলাদেশিদের ওপর। তখন আবারও ঢাল হয়ে আসে বিডিআর সদস্যরা। গ্রামবাসী ও বিএসএফ এর বিরুদ্ধে সম্মুখ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিডিআর ও বিএসএফ এর মধ্যে প্রায় মুখোমুখি 4 থেকে 5 ঘন্টা গোলাগুলি চলে। এই যুদ্ধে বিএসএফ এর কোম্পানি কমান্ডার শ্রী জীবন কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। কনস্টেবল কে সুরেন্দারও গুলিবিদ্ধ হয়। শেষমেশ উপায় না পেয়ে বিএসএফ এর কোম্পানি কমান্ডারের লাশ ও আহত কনস্টেবলকে ফেলেই বাংলাদেশের ভূমি ত্যাগ করতে বাধ্য হয় ভারতীয় সেনা ও হিংস্র জনগণ। তাই একের পর এক ঘটনা প্রমাণ করে ভারতীয়দের যত ফাঁকা বুলি আর বিএসএফ এর লোক দেখানোর শক্তি আসলে সবই অন্তঃসার শূন্য। ভারতীয়দেরকে বলছি, এই ভিডিও দেখার পর আপনাদের যদি কোনো সন্দেহ থাকে, চাইলে আপনারা ইতিহাস আরো ভালোভাবে ঘাটাঘাটি করতে পারেন, পড়ালেখা করতে পারেন, কথা বলতে পারেন সেই সমস্ত মানুষদের সঙ্গে, সেই সমস্ত সেনাদের সঙ্গে যারা বড়াইবাড়ি ঘটনার সাক্ষী, যারা সাক্ষী পদুয়া ঘটনার। এরপরেও যদি আপনাদের সন্দেহ থাকে, এরপরেও যদি আপনারা বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য করেন, তাহলে আপনাদের জন্য আমার একটাই শব্দ, নির্লজ্জ। ইতিহাস বলে আপনারা বারবার আইন লঙ্ঘন করেছেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে নো ম্যানস ল্যান্ডে স্থাপনা তৈরির চেষ্টা করেছেন, বেড়া দেওয়ার চেষ্টা করেছেন, যেটা একেবারে আন্তর্জাতিক আইন পরিপন্থী। আর আপনারা যেগুলো করেন, এটা 2টা জিনিস প্রমাণ হয়। 1, আপনারা মূর্খ, আপনারা জানেন না। নাম্বার 2 হচ্ছে আপনারা জেনে বুঝে অন্যায় করেন। এইগুলো করলে বাংলাদেশ এতদিন হয়তো বা চুপ ছিল। এখন বাংলাদেশের সীমান্তে কি হচ্ছে আপনারা সেটা ভালোভাবেই দেখেছেন। বাংলাদেশের বর্ডার গার্ড যারা আছেন, বাংলাদেশের সৈনিক যারা আছেন, একই সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে কাস্তে কোদাল হাতে নিয়ে সীমান্তে একত্রিত হয়েছে। আপনারা 2001 সালের ঘটনা দেখেছেন, 2005 সালের ঘটনা দেখেছেন। বড়াইবাড়ি যুদ্ধে কি শোচনীয় পরাজয় হয়েছিল ভারতের, সেটা আপনারা দেখেছেন। এরপরেও যদি ভারতীয়রা মনে করেন যে আপনারা বাংলাদেশকে যা খুশি তাই বলবেন, যাচ্ছে তাই ব্যবহার করবেন আর বাংলাদেশ চুপ করে বসে থাকবেন, তো বারবার করে আমি একটা কথা বলছি, আপনারা যদি এরপরেও বাংলাদেশ নিয়ে কথা বলতে আসেন, ওই একটাই শব্দ আমার আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে ডিফাইন করতে, নির্লজ্জ। যদি এরপরে আরেকটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে বেহায়া। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।